হবে কোন কোন চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। শোয়ার ঘরের যে দেয়ালের আশেপাশে যেখানে তুমি ঘুমোচ্ছ তার আশেপাশে এরকম জায়গাতে লাগিয়ে নাও যাতে তুমি ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে দেখতে পারো। ফার্স্ট হচ্ছে মডার্ন ফিজিক্স, যেটা খুব ইম্পর্টেন্ট তোমরা করবে, যে ডুয়াল নেচার, অ্যাটমস, নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর। সেই জন্য কিন্তু কোটা কোশ্চেনটা ভুল হয়ে যায়, +4 জায়গায় ওটা -5 হয়ে গেল। তো এটা কিন্তু তোমার সিলেকশন হওয়া না হওয়ার মধ্যে একটা ডিফারেন্স করে দিতে পারে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলে। আমি অর্কপ্রভ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, এবং এটা কিসের উপর হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা হতে চলেছে নিট 2025-এ। আর 2 মাস বাকি, 2 থেকে আড়াই মাসও বাকি নেই, 2 মাসই বাকি ধরে নিচ্ছি। তো এখন তোমরা কি করে ফিজিক্স প্রিপারেশন করবে, ফিজিক্সে তোমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করবে, আর কিভাবে তোমরা 130-এর উপর মার্কস পেতে পারো। যেহেতু আমি নিট 2022-তে 130+ মার্কস পেয়েছিলাম নিট ফিজিক্সে, তো সেহেতু আমি তোমাদের গাইড করতে পারি তোমরা কি করে 130+ মার্কস পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের বলি যে ফিজিক্সে তোমাদের ইমপ্রুভ করতে গেলে তোমাদের এখন যে টাইম আছে 2 মাসের মধ্যে কি কি চ্যাপ্টারে তোমাদের মূল গুরুত্ব দিতে হবে, কোন কোন চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য আমি আইপ্যাডে একটা লিস্ট বানিয়েছি, এটা দেখে তোমাদেরকে বলছি তোমরা নোট ডাউন করে নিও অবশ্যই। এইগুলো থেকে কিন্তু 8টা থেকে 10টা কোশ্চেন আসে, আমি অ্যানালিসিস করে দেখলাম। তো এই চ্যাপ্টার যেগুলো খুব ইম্পর্টেন্ট মডার্ন ফিজিক্সটা। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু সেখান থেকেও কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন প্রায়ই আসছে প্রতি বছরই। তো এটাও খুব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমার মনে হলো। থার্মাল ফিজিক্স মোটামুটি সোজা, থার্মোডাইনামিক্স, থার্মাল ফিজিক্স, কেটিজি সব মিলে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো। তারপরে তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট ইলেকট্রিসিটিটা করবে, আর ইলেকট্রোস্ট্যাটিক্সটা করো, আর কারেন্ট ইলেকট্রিসিটি, এই দুটো অবশ্যই করবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আসে। অপটিক্সের মধ্যে তোমরা রে অপটিক্সটা করো, রে অপটিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট আমি দেখলাম, রে অপটিক্স থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। তারপরে তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি আর নিউটনস ল অফ মোশন, এই দুটো চ্যাপ্টার কিন্তু বাদ দেবে না। এনএলএম অনেকে বাদ দিতে বলে, কিন্তু এনএলএম থেকে কিন্তু কনসেপ্ট অন্য চ্যাপ্টারে কাজে লাগে, তো এনএলএমটা অবশ্যই করে যাবে। এনএলএম আর ওয়ার্ক পাওয়ার এনার্জি দুটোই খুব কাজে লাগবে। আর গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, খুব সহজ, এবং এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে, তোমরা সেটা অ্যান্সার করতে পারবে। মুভমেন্ট অফ ইনার্শিয়া, রোটেশনাল মোশনটা কিন্তু বাদ দিয়ে যাবে না, এই দুটোর থেকে কিন্তু 2-3টে কোশ্চেন চলেই আসে। তো রোটেশনাল মোশন, মুভমেন্ট অফ ইনার্শিয়া, এই যে কটা বললাম চ্যাপ্টার্স বা টপিক্স, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো তুমি যদি করে যাও মোটামুটি 100+, তো এখান থেকেই কোশ্চেন সব যদি ঠিক করতে পারো তো 100+ পেয়ে যাবে। তো এগুলোর উপর ফোকাস করলে কিন্তু পেয়ে যাবে। তাছাড়া তুমি তোমার স্ট্রং চ্যাপ্টার যেগুলো আছে এগুলো বাদ দিয়ে সেগুলো যদি ভালো করে যাও তো সেখান থেকে কিন্তু বাকি নাম্বার তুলতে পারবে। এই হলো মোটামুটি যদি চ্যাপ্টারের কথায় আসি। তো চ্যাপ্টারের পরে আমি যেটা বলবো যে এবার কিভাবে ইমপ্রুভ করবে। তো অনেকেই বলতে পারো যে হ্যাঁ চ্যাপ্টার তো হলো, চ্যাপ্টার তো বুঝলাম, যে অমনিটে অনেক অনেক ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, চ্যাপ্টার বলে দিচ্ছে, শেষ, কথা শেষ। কিন্তু সেটা করলে হবে না, শুধু চ্যাপ্টার তো অনেকেই বলতে পারে, কিন্তু তোমরা কিভাবে ইমপ্রুভমেন্টটা করবে, কিভাবে, সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে বলছি, যেগুলো আমি নিজে ফলো করতাম। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ফর্মুলা চার্ট। যদি তোমাদের এখন না থাকে ফর্মুলা চার্ট, তো কোথা থেকে কিনে নাও পারলে, সব থেকে ভালো কথা। পিডিএফও পাওয়া যায় কিছু কিছু জায়গাতেই, ইন্টারনেটেও অ্যাভেলেবেল, প্রিন্ট করে নাও, এবং নিজের দেয়ালে, যে শোয়ার ঘরের যে দেয়ালের আশেপাশে যেখানে তুমি ঘুমোচ্ছ তার আশেপাশে এরকম জায়গাতে লাগিয়ে নাও যাতে তুমি ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পরে দেখতে পারো। কিংবা আমি যে ট্যাবটাতে পড়তাম, আমার ছোটো একটা ট্যাব ছিল স্যামসাংয়ের, তো সেই ট্যাবে কিন্তু আমার ওটা ওয়ালপেপার করা থাকতো কিছু ফর্মুলা, যেগুলো আমার ভুল হতো। কিছু ফর্মুলা চার্ট পিডিএফ আকারে রাখো, কিছু আমার তো নিজেও বানানো ছিল, প্রচুর ফর্মুলা চার্ট নিজে হাতে লিখে লিখে বানাতাম, যেগুলো এনসিইআরটিতে ছিল। তো যদি ফর্মুলা চার্ট তোমার থাকে তো অবশ্য করে যেটা বললাম, যে ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে রিভাইজ করবে ফিজিক্সের ফর্মুলা। আর যদি তোমার ফর্মুলা চার্ট না থাকে তো কোথাতে কিনে নাও বা পিডিএফ জোগাড় করে প্রিন্ট করে নাও, খুব কাজে লাগবে ফর্মুলা চার্ট এই সময়। কারণ ফর্মুলা ঠিক না হলে ফিজিক্সে কোনো কোশ্চেন ঠিক হবে না। 80 থেকে 90% কোশ্চেন তো ক্যালকুলেশন বেসডই থাকে, কনসেপ্ট বেস তো খুব কমই থাকে আজকাল। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ক্যালকুলেশন এবং মানে যেটা বললাম ফর্মুলা এবং ফর্মুলা অ্যাপ্লিকেশন খুব ভালো করে শিখতে হবে। তার জন্য ফর্মুলা তোমাকে মনেই রাখতে হবে, এটা আলাদা কোনো উপায় নেই, নো সেকেন্ড ওয়ে। তোমাকে ফর্মুলা মুখস্থই রাখতে হবে, তার জন্য বারবার ফর্মুলাটা রিভাইজ করো। সেকেন্ড যদি অপশানে আসি, তো সেকেন্ড অপশানটা হলো যে কোশ্চেনটা ভালো করে পড়ো, রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। আমরা কি করি, কোয়েশ্চেনটা অল্প একটু দেখে মনে হয় এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তাড়াতাড়ি করে আমার ওভার কনফিডেন্সের জন্য অন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা চলে আসি, যে পুরো কোয়েশ্চেনটা পড়ি না, কোনো একটা হুক থাকে লাস্টে গিয়ে, সেটা আমরা মিস করে যাই, সেই জন্য কিন্তু কোটা কোয়েশ্চেনটা ভুল হয়ে যায়, +4 জায়গায়
ওটা -5 হয়ে গেল। তো এটা কিন্তু তোমার সিলেকশন হওয়া না হওয়ার মধ্যে একটা ডিফারেন্স করে দিতে পারে। তো এটা করবে না, গোটা কোশ্চেনটা ভালো করে অবশ্যই করে পড়বে, ঠিক আছে। তো থার্ড যেটা আসি, যেটা বললাম আমি, যে ক্যালকুলেশন বেসড কোশ্চেন কিন্তু সব থেকে বেশি থাকে নিটে। তো ক্যালকুলেশন বেসড কোশ্চেন যদি 80-90% থাকে, তো তোমায় কি করতে হবে, নিজের ক্যালকুলেশনটা ভালো করতে হবে। ক্যালকুলেশন যদি তোমার খারাপ হয়, অবশ্যই কিন্তু ক্যালকুলেশন ভালো করার চেষ্টা করো। বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের যেটা প্রবলেম থাকে, যে আমরা 11-12-এ আমাদের পরীক্ষায়, উচ্চ মাধ্যমিকে আমরা কি করি, ক্যালকুলেটর ইউজ করি। ছোটোখাটো ক্যালকুলেশনের জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করে অভ্যস্ত হয়ে যাই। এবার নিটে গিয়ে আমাদের ক্যালকুলেশন করতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়, সেটা কিন্তু করলে হবে না। কোনো ক্যালকুলেটর, ফোন কিছু ইউজ করবে না, তাছাড়াই মক টেস্ট দাও, ভালো করে প্র্যাকটিস করো, সবসময় ক্যালকুলেশন করো। এবং ক্যালকুলেশন যদি তুমি কোশ্চেনে নাও করো, র্যান্ডম ক্যালকুলেশন করো নিজের ক্যালকুলেশনটা ইমপ্রুভ করার জন্য এবং ক্যালকুলেশন স্পিডটা ভালো করার জন্য। আর একটা কথা, যে ক্যালকুলেশনটা তুমি করবে পরীক্ষার খাতায়, সেই ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই। তাহলে তুমি পরে যদি রিভাইজ করার সময় পাও যে তোমার কোনটা ঠিক ভুল হয়েছে, ক্যালকুলেশনটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে অবশ্যই। তারপর যেটা বলবো সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি বা কারেন্টের যে কোশ্চেনগুলো থাকে, সেই কোশ্চেনগুলোতে কিন্তু একটা করে ডায়াগ্রাম বানানো খুব জরুরি। ওইগুলো যদি আমি ডায়াগ্রাম না বানিয়ে ডাইরেক্ট কোশ্চেন সলভ করতে চাই, ফর্মুলা ফেলে, তো ভুল হয়ে যাবে। তো সেই সব জায়গায় কিন্তু অবশ্যই একটা ডায়াগ্রাম নিজে বানিয়ে নেবে। ডায়াগ্রাম বানালে 90% কোশ্চেন ওখানে সলভ হয়ে গেল ওই কোশ্চেনগুলোর ক্ষেত্রে। তো ডায়াগ্রাম কিন্তু অনেক অনেক হেল্প করে এই সব জায়গাতে। তো ডায়াগ্রামটা মনে রাখবে, যে একটা ডায়াগ্রাম বানানো খুব দরকার। এবার আসছি ফিজিক্সের এনসিইআরটির কথায়। তো ফিজিক্সের এনসিইআরটি মোস্ট নেগলেক্টেড এনসিইআরটি, সবাই জানে। কি পড়তে হয় ফিজিক্সের এনসিইআরটিতে, আমি কি পড়তাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ফিজিক্সের এনসিইআরটিতে তোমরা সামারি বক্স দেখতে পাবে, ওগুলো অবশ্যই পড়বে। আর ওখান থেকে সায়েন্টিস্টের নাম ইত্যাদি ইত্যাদি কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন, কিছু ফ্যাকচুয়াল কোয়েশ্চেন কিন্তু চলে আসে। সেগুলো পারলে কিন্তু ডাইরেক্ট ছাক্কা +4, একদম দারুণ একটা নাম্বার এসে যাবে। তো ওইগুলো চেষ্টা করবে করার। এবং কিছু ইনসাইড দ্য বক্স কোশ্চেন থাকে, কিছু ইনটেক্সট কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোকে আলাদা করে একটুখানি করার চেষ্টা করো। ওগুলো করলে কিন্তু তোমার অনেক সুবিধা হবে। ওখান থেকে কোশ্চেন আসে, ওখান থেকে যদি লাস্ট 10 ইয়ার্স আমি দেখি, তো ওখান থেকেও কিছু কোশ্চেন এসছে। তো ওগুলো করতে পারো। যদি না করে থাকো, একদমই শেষ 2 মাসে আর হাত দেওয়ার প্রয়োজন নেই এই মুহূর্তে। যদি আগের থেকে করে থাকো তো করো। আর যে ফর্মুলাগুলো বলছিলাম, সাধারণত এনসিইআরটিতে কিছু যে ফর্মুলা দেওয়া থাকে, সেই ফর্মুলা থেকেই কোশ্চেন আসে। তো এনসিইআরটি ফর্মুলাগুলো দেখাটা সব থেকে ভালো। কিন্তু এই মুহূর্তে যদি আগে না করে থাকো, তাহলে এই 2 মাসে আর করার দরকার নেই। যেখান থেকে তুমি করেছো সেখান থেকেই করো, সেটা বেস্ট হবে। এবার আসি কোশ্চেন সলভের কথা। সবাই বলে যে মেন কোশ্চেন কোথা থেকে সলভ করবো, ফিজিক্সের কোশ্চেন কোথা থেকে সলভ করবো, বুঝতে পারছি না। তো তোমরা যদি কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ো, সেই কোচিং ইনস্টিটিউট থেকে একটা মডিউল দেয়, অ্যালেন, আকাশ, ফিজিক্সওয়ালা ইত্যাদি বিভিন্ন রকম, ঠিক আছে। আমি ফিজিক্সওয়ালা থেকে পড়তাম। তো সেরকম কোনো মডিউল ছিল না, ডিপিপি পেপার দেওয়া হতো, এরকম বিভিন্ন রকম দেওয়া হতো। সেইগুলো থেকে আমি সলভ করতাম। তারপর ওদের বই পাওয়া যায় একটা, এখন মনে হয় ফিজিক্সওয়ালার একটা কিছু বই এসছে কোশ্চেন সলভে। তো সেই কোশ্চেনগুলো সলভ করতে পারো বিভিন্ন মডিউল থেকে। খুব কঠিন যাবে না, যখনই বুঝবে যে নিট লেভেলের বাইরে চলে যাচ্ছে, আমি ইরোডব লেভেলে চলে যাচ্ছে, এইচসি ভার্মা, সেগুলো করার কোনো প্রয়োজন নেই। কারণ খুব কঠিন কোশ্চেন কিন্তু নিটে কখনোই আসবে না। নিটে মোটামুটি সহজ ক্যালকুলেশন, মোটামুটি ঠিকঠাক। অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করে কোনো লাভ নেই নিটের, সোজা কথা, ঠিক আছে। নিজেকে বোঝাতে গিয়ে যে হ্যাঁ আমি বিশাল কিছু একটা ব্যাপার, আমি অ্যাডভান্স লেভেল সলভ করতে পারি, ওইসব শো অফ করার কোনো জায়গা নেই এই মুহূর্তে। ওটা প্রথম প্রথম ভালো লাগে, আমিও করতাম, কিন্তু যখন নিট কাছে চলে এলো, আমি পারলে শুধু পিওয়াইকিউ সলভ করতাম। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পারলে 50 বার সলভ করে ফেলে, কোনো অসুবিধা নেই। ফিজিক্সের ক্ষেত্রেও কাজে লাগবে, বায়োলজির ক্ষেত্রে তো কাজে লাগবেই, কেমিস্ট্রিতে কাজে লাগবেই। ফিজিক্সের ক্ষেত্রেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই একটা কাজের জিনিস, ভালো। তবে মডিউলের যে কোশ্চেনগুলো, বিশেষ করে যেগুলো প্রথম দিকে থাকে, সেগুলো ঠিকঠাক ভালো কোশ্চেন থাকে, নিটের মতো কোশ্চেন থাকে, তো ওগুলো সলভ করার চেষ্টা করো। যদি তোমার কাছে মডিউল নাও থাকে, অন্য কোনো বন্ধুর থেকে জোগাড় করে বা পিডিএফ জোগাড় করে মডিউলের কোশ্চেন সলভ করতে পারো। এছাড়া যেটা বলবো, তোমরা অবশ্যই মক টেস্ট দেবে, কারণ 2 মাস বাকি আছে আর। তো মক টেস্ট দেওয়াটা খুব প্রয়োজনীয় এই সময়ে দাঁড়িয়ে। তো মক টেস্ট অবশ্যই দেবে, ঘড়ি ধরে মক টেস্ট দেবে, পারলে যেটা 3 ঘন্টার মক টেস্টটা 2.5 ঘন্টায় শেষ করবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে কী হয়, যে 15 মিনিট সময় নষ্ট হয়ে যায় এই থাম্ব প্রিন্ট, সিগনেচার এইসবের জন্য। আর 15 মিনিট তোমার অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি ধরে রেখে আধা ঘন্টা বাদ দিয়ে 2.5 ঘন্টাতে মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে। আর মক টেস্টের মাঝখানে কোনো ব্রেক নেবে না, টয়লেট যাবে না, কিছু করবে না। আর যেটা কথা, যে ফিজিক্সের কোশ্চেনগুলো যে মানে যেমনভাবে করো, তুমি যেমনভাবে সেট করে গেছো মাথায়, যে আগে বায়ো যদি ভেবে থাকো, তাহলে আগে বায়ো দিয়ে স্টার্ট করবে। এখন মক টেস্ট এমনভাবে দেবে যেন ওটা একটা তুমি নিটই দিচ্ছ, এটা ভেবেই দেবে। তো সেই জন্য কিন্তু 2টো থেকে 5টা বা 2টো থেকে 4:30 অবধি মক টেস্টার দেবে, ঠিক আছে। 2টো থেকে 4:30 অবধি মক টেস্টার দেবে। আর ফিজিক্সের যেটা হচ্ছে, যে মক টেস্টের কোশ্চেনগুলো খুব সিনসিয়ারলি করবে, যেভাবে
ওখানে নিটে করবে সেইভাবেই এখন করবে, ওএমআর ফিল আপও সেইভাবে করবে, যদি অনলাইন দাও তাও ওএমআর ফিল আপ করবে। ক্যালকুলেশন নিট অ্যান্ড ক্লিন বললাম, তো এখানেও মক টেস্টেও নিট অ্যান্ড ক্লিন করতে হবে। ইলেকট্রিসিটি কোশ্চেনের ডায়াগ্রাম বানাতে বললাম, তো এখানেও সেই ডায়াগ্রামটা বানাতে হবে। যেটা যেটা নিটে করবে ভেবে রেখেছো সেটা যদি এখন থেকে না করো তো নিটে গিয়ে পারফেক্ট তোমার জিনিসটা হবে না সেই সময়। তো সেই জন্য সেই প্র্যাকটিসগুলো তোমাকে এখন থেকে কিন্তু স্টার্ট করে দিতে হবে। আর সব থেকে বড় কথা যে মিস্টেকটা, যে ফিজিক্সে তোমার কি কি ভুল হচ্ছে সেটা তুমি কিন্তু এক জায়গায় করো, ঠিক আছে? অ্যানালিসিসটা খুব গুরুত্বপূর্ণ এই শেষ সময় দাঁড়িয়ে। এখন তোমার একই মিস্টেক কিন্তু তুমি দুবার করার মতো অ্যাফোর্ড করতে পারবে না। তুমি যে মিস্টেকটা করছো, ফার্স্ট অফ অল তুমি দেখো ফিজিক্সে কি কি মিস্টেক করছো এক জায়গায় লিখলে, সেটা কিন্তু দুরকম হয় ফিজিক্সের মিস্টেক। এক হলো কনসেপচুয়াল মিস্টেক, মানে কোনো ফর্মুলা মিস্টেক হয়েছে বা কনসেপ্টে মিস্টেক হয়েছে, বুঝতে ভুল হয়েছে, সেটা একরকম। আরেকটা হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক। তো ক্যালকুলেশন মিস্টেকগুলোকে আলাদা রাখো, আর যেটা কনসেপচুয়াল মিস্টেকগুলোকে আলাদা রাখো। কনসেপচুয়াল মিস্টেক হলে সেটা আবার পড়ো, কি লেকচার দেখে নাও, ওয়ান শট দেখে নাও, ফর্মুলা রিভাইজ করো, সেটা একরকম। আর ক্যালকুলেশন মিস্টেক তো বললাম, র্যান্ডম ক্যালকুলেশন প্র্যাকটিস করো। যাদের ক্যালকুলেশনের প্রবলেম হয় আস্তে আস্তে ফিজিক্সের ভয় কেটে যাবে এবং ক্যালকুলেশন তুমি পারবে। আর আমি যে চ্যাপ্টারগুলো বলে দিলাম, স্পেশালি এই যে মডার্ন ফিজিক্স, রে অপটিক্স, মানে এমন এমন কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুব ইজি। থার্মাল ফিজিক্স খুব ইজি চ্যাপ্টার, কিন্তু খুব স্কোরিং চ্যাপ্টার। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে 2-3টে কোশ্চেন আছে, এটা একদম ইজি চ্যাপ্টার। বাংলা কথায় পাতি চ্যাপ্টার, কিন্তু সেখান থেকে 2-3টে কোশ্চেন আছে। ভালো করে অনেক সবাই ইগনোর করে চ্যাপ্টারটাকে, প্রথমেই ভালো চ্যাপ্টার বড় চ্যাপ্টার করতে যায়। অনেকেরই থাকে ভালো ভালো চ্যাপ্টার করব, কিন্তু করতে গিয়ে কিন্তু এই যে চ্যাপ্টার স্কোরিং চ্যাপ্টার সেগুলো করে না। স্কোরিং চ্যাপ্টার তোমায় করতে হবে এবং সেখান থেকে তোমার নাম্বার তোলাটা হচ্ছে আসল ব্যাপার। যদি ওই চ্যাপ্টারগুলো ভালো করে করো আর তার সঙ্গে মোটামুটি তোমার যে স্ট্রং চ্যাপ্টার সেগুলো ভালো করে করো, আর আমি যে যে প্রসেসগুলো বললাম ক্যালকুলেশন থেকে শুরু করে ফর্মুলা চার্ট এবং সেখান থেকে নিট অ্যান্ড ক্লিন ক্যালকুলেশন, ডায়াগ্রামস আর মিস্টেক বুক অ্যানালিসিস, এগুলো সব যদি তোমরা ঠিকঠাক ফলো করো, তো আমার মতো তোমরা অবশ্যই নিট 2025-এ 130+ মার্কস স্কোর করতে পারবে ফিজিক্সে এবং আমাকে বিট করে দেবে অবশ্যই। এইটুকু আমি গ্যারান্টি রাখি যে তোমরা, এইটুকু আমি তোমাদের উপর ভরসা রাখতে পারি যে তোমরা অবশ্যই 130 থেকে অনেক বেশি পাবে। তোমরা চেষ্টা করবে 180-তে 180 তোলার, তবেই তোমার নাম্বারটা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের বিন্দুমাত্র কোনো ডাউট থাকে তো নির্দ্বিধায় তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে টেলিগ্রামে বলতে পারো, এবং অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে, আমাদের ইনস্টাগ্রাম যেটা আছে সেই ইনস্টাগ্রামেও তোমরা ডিএম করতে পারো। 3 জায়গাতেই আমরা কিন্তু রিপ্লাই দেবো, প্রত্যেকটা ডাউট সলভ করব, কোনো অসুবিধা নেই। একদম নির্দ্বিধায় আমাদের কোশ্চেন করতে পারো। আর কি কি ভিডিও দেখতে চাও, আর কোন টপিকের উপর ভিডিও চাও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সঙ্গে চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নিট রিলেটেড ভিডিও আর অনেক অনেক ব্লগস আর প্রোডাক্টিভিটি ভিডিও পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।